বাংলাদেশের সাথে অস্থিতিশীল সম্পর্ক, ভারতের পররাষ্ট্রনীতি দুর্বলতা, মন্তব্য বিশ্লেষকদের। কাশিমপুর কারাগারে ভিন্ন রকম ঈদ আয়োজন, বন্দী ও স্বজনদের ভোগান্তিহীন সাক্ষাৎ। দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ পাঠালো ঢাকা, আছেন চিকিৎসক ও উদ্ধারকারী দল। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। বাংলাদেশের সাথে অস্থিতিশীল সম্পর্ক রেখে ভারত প্রমাণ করেছে তাদের পররাষ্ট্রনীতির দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে সম্পর্কে উন্নতি হতে পারে। দেশটির আঞ্চলিক সম্পর্কগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সে দেশের জনগণ নির্ধারণ করবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দুটি দেশের সম্পর্ক হয় অর্থনৈতিক ও পারস্পরিক সমতার ভিত্তিতে। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও তাদের অর্থনৈতিক দিক বিবেচনায় অন্য যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে। চীনের মতো পরাশক্তিরও একই পররাষ্ট্রনীতি, কিন্তু ভারতের মতো দেশ তাদের পররাষ্ট্রনীতির তোয়াক্কা না করেই সম্পর্ক গড়েছিল কেবল একটিমাত্র দলের সাথে। এক দশক সময় ধরে ভারত এ সম্পর্ক বজায় রেখেছে মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল, তবে ভবিষ্যতে হয়তো তারা বেরিয়ে আসবে এ ধরনের নীতি থেকে, মন্তব্য এই বিশ্লেষকের। সুপার পাওয়ারদের রিলেশনশিপের ক্ষেত্রে আমরা এক ধরনের যেটাকে আমরা মনে করি যে সিমিলারিটি পাই, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এটা অনেক বেশি পার্সোনালাইজড, এবং যে কারণে ৫ অগস্ট পরবর্তী সময়ে ভারতের জন্য বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমে এনগেজ হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ভবিষ্যতে হয়তো এটা থেকে বেরিয়ে আসবে। বিশ্লেষকরা মনে করছেন, দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ কমাতে পরবর্তীতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করবে দেশটি। ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি, ভারতের আঞ্চলিক সম্পর্কগুলির ক্ষেত্রেও বাংলাদেশের যে একটা বড় ভূমিকা আছে, সেটার অনুধাবনটা হয়তো বা ভারতের জনগণ বুঝতে পারবেন, এবং সেটা থেকে হয়তো এক ধরনের পরিবর্তিত পররাষ্ট্রনীতি আসা সম্ভব। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন কথার ভিত্তিতেই বিএনপি পুরো দমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে স্থানীয় ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। ৬টা কমিশন হয়েছে, ৬টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি, এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে, এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটাতেই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। ভিন্ন এক পরিবেশে এবার কাশিমপুর কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বজনরা। কোনো ভোগান্তি ছাড়াই ছিল বাসায় রান্না করা খাবার দেওয়ার সুযোগ। গাজীপুর থেকে ফিরে বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। গান বাজনার মধ্য দিয়ে এভাবে ঈদ উদযাপন করছেন কাশিমপুর কারাগারের বন্দীরা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ ঠান্ডা শরবত আর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বন্দীদের স্বজনদের। শরবত দিছে, ফুল দিছে, বেলুন দিছে, সবাইকে নিয়মভাবে ঢুকতে দিচ্ছে, নিয়মভাবে বের করতেছে। এছাড়া ভিন্ন ভিন্ন বুথের মাধ্যমে বন্দীদের জন্য বাসায় রান্না করা খাবার আর নগদ টাকা গ্রহণ করা হয়।
নিয়ম মেনে এক এক করে কাশিমপুর 2 মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে পেরে খুশি স্বজনরা। ছেলে এনে 1.5 মাস ধরে ছেলেরা দেখা করতে আসছে। স্লিপ করে ভিতরে যে কারারক্ষীর নাম আর কত নম্বরে থাকে ওই ঠিকানাগুলো বলা লাগে। স্বজন এবং কারাবন্দীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের চেষ্টা কারা কর্তৃপক্ষের। অবস্থানত বন্দীদের মাঝ থেকে যারা আছে প্রায় 2327 জন আমাদের আছে, তার মধ্যে 1000-এর উপর ছাড়িয়ে যাবে টোটাল সাক্ষাৎ সংখ্যা। একইভাবে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ভিআইপি দণ্ডপ্রাপ্ত সহ অন্য বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করা সহ বাসার খাবার দেওয়ার ব্যবস্থা রাখা হয়। খুব সুন্দর শৃঙ্খলার মাধ্যমে সবাই খাবার বিতরণ করতে পারতেছেন। তাদেরও একটা সিকিউরিটির ব্যাপার আছে, খাবার দাবার চেক করে সবাই দিতেছে। এই কার্যক্রম চলে টানা সকাল থেকে বিকাল পর্যন্ত, যাতে এখানে আসলে মনে না করতে পারে যে তাদের প্রতি আমরা ভিন্ন কোনো আচরণ বা ভিন্ন কোনো দেখাই, সেজন্য আমাদের সর্বোত্তম চেষ্টা থাকে। আর কাশিমপুর 2 কেন্দ্রীয় কারাগারে সব মিলিয়ে বন্দীর সংখ্যা 2327 জন। দীপু শিকদার, 21 টেলিভিশন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর। দ্বিতীয় দফায় 15 টন ত্রাণ, 21 জনের চিকিৎসক দল ও 34 জন উদ্ধারকারী নিয়ে সশস্ত্র বাহিনীর একটি দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে পাঠানো হয়েছে। বাংলাদেশে 55 সদস্যের সহায়তাকারী দল মিয়ানমারে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসার সেবা দেবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। উদ্ধার সরঞ্জাম, খাবার ও চিকিৎসা সেবা সামগ্রী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই আকাশ যাত্রার গন্তব্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমার। কর্নেল শামীম ইফতেখারের নেতৃত্বে এই সহায়তাকারী ও উদ্ধারকারী দলের পাশাপাশি আছেন চিকিৎসকও। সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা সহায়তার বিস্তারিত জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরো যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। তো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনো পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্রই হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। 15 দিনের প্রস্তুতি নিয়ে দলটি মিয়ানমারের নেপিদো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আলাদা সড়ক দুর্ঘটনায় সারা দেশে 11 জন নিহত হয়েছে। মাদারীপুরের শিবচরে জাজিরায় মারা গেছে 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোল চত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকায় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন মারা যান। এ সময় আহত হয়েছে আরও 2 জন। এদিকে ফরিদপুরে ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি ইউনিয়ন ওলামা দলের সভাপতি ছিলেন। অপরদিকে নরসিংদীর রাইনাদি এলাকায় মিনিবাস ক্যাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। গাজীপুরে মৌচাকে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া রংপুরে মারা গেছেন 2 জন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া গোষ্ঠী। তাদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারত সরাসরি অপরাধীদের আশ্রয় দিয়েছে। সোহেল সামি রিপোর্ট। মায়ের ডাকের আয়োজনটি ছিল ঈদ উপলক্ষে, কিন্তু সেখানে কোনো আনন্দ ছিল না। ছিল ভাইহারা বোনের কান্না আর স্বামীহারা স্ত্রীর আহাজারি। আমাদের মনে হয় যাতে ঈদ না আসুক, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। গুম খুনের মাধ্যমে যারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, তাদের আর রাজনীতি করতে দেয়া হবে না বলে সাফ জানান এই উপদেষ্টা। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিক ভাবে এখানে দাঁড়াতে দিব না। কত হাজার গুম হয়েছে এই পরিসংখ্যান চাই না। যারা আমাদের ভাইদের খুন করেছে, গুম করেছে, আমরা তাদের দেখতে চাই, বললেন মায়ের ডাকের এই সংগঠক। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় নাশিতারক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে। খুনিরা যে বাহিনীতেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করে প্রত্যেককে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন মাহফুজ আলম। যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সাথে অস্থিতিশীল সম্পর্ক, ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতা, মন্তব্য বিশ্লেষকদের। কাশিমপুর কারাগারে ভিন্ন রকম ঈদ আয়োজন, বন্দী ও স্বজনদের ভোগান্তিহীন সাক্ষাৎ।
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ পাঠালো ঢাকা, আছেন চিকিৎসক ও উদ্ধারকারী দল। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@eকুশে চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।